সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি, সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা। নওগাঁ ও কুড়িগ্রামে নদী ভাঙন। দেশব্যাপী ঘুরে মসজিদে আজান দিচ্ছেন এক যুবক। থাকা খাওয়া চলছে মানুষের ভালোবাসায়। রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তি, কিছুটা কমেছে চালের দামও। সাধ্যের বাইরে সব মাছ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তরের 2 জেলা কুড়িগ্রাম ও নওগাঁয় কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। কুড়িগ্রামের ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি সমতলে কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে। তবে অন্তত 36টি পয়েন্টে তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। হুমকির মুখে পড়েছে অসংখ্য বসতবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা। বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় নওগাঁর প্রধান 2টি নদী আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদীর পানি কমতে শুরু করেছে। এতে করে জেলায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবারে থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। স্বপ্ন পূরণে দেশব্যাপী সফর করছেন পটুয়াখালীর এক যুবক। মসজিদে মসজিদে ঘুরে দিচ্ছেন আজান। থাকা ও খাওয়া সবই হচ্ছে মানুষের ভালোবাসায়। এটি একটি বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা। পটুয়াখালীর পায়রা বন্দর সংলগ্ন মধ্য টিয়াখালী গ্রামের সরওয়ার হাওলাদারের ছেলে আলী আকবর। সম্প্রতি সিভিল ডিপ্লোমা শেষ করেছেন তিনি। ছোট থেকেই আকবরের স্বপ্ন ছিল দেশের 64 জেলার একটি করে মসজিদে আজান দেবেন ও নামাজ আদায় করবেন। গত 8 এপ্রিল যাত্রা শুরু করেন তিনি। এরই মধ্যে সফর করেছেন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী সহ অন্তত 22টি জেলা। ঘর থেকে খালি হাতে বের হয়ে নানা অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি উপভোগ করছেন বিভিন্ন দর্শনীয় স্থান। বেশিরভাগ রাত কাটাচ্ছেন মসজিদে। মানুষের ভালোবাসায় পাচ্ছেন খাবার। তবে বেশিরভাগ জায়গায় মানুষের আন্তরিকতায় মুগ্ধ হলেও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়েছে তাকে। অলরেডি আমার 14টা জেলা শেষ হয়েছে, তো এর ভিতরে আমি কিছু কিছু জিনিস ফেস করছি। দেখা গেছে আপনার অনেক জিনিসই ফেস করা লাগছে। দেখা গেছে কেউ কেউ চাইলে খাওয়ায় না। যেহেতু আমার বিনা টাকায় সফরটা ছিল, সেক্ষেত্রে আমি চেষ্টা করতাম লিফট নেওয়ার, তো কেউ কেউ নিত। তাই এমন দেখা গেছে আমি 2-3 কিলোমিটার হাঁটতাম এই রোদের ভিতরে, কেউ আমার লিফট দিত না। সেক্ষেত্রে একটা পাইতাম, আবার সে অর্ধেক নামাই দিত, পরে আবার আরেকটা পাইতাম। এরকম করে আপনার দেখা গেছে আমার টার্গেট ছিল প্রত্যেক জেলায় এক একটা মসজিদে আজান দেয়া এবং নামাজ পড়া। একদিনে 3টে জেলাও কভার করছি। দেখুন, দেখা গেছে বরিশাল থেকে শুরু করছি, জালকাঠি গিয়ে জোহরের আজান দিছি, আপনার পিরোজপুর গিয়ে আসর আজান দিছি এবং বাগেরহাট গিয়া মাগরিবের আজান দিছি। কারণ তখন তো আমার থাকার কোনো জায়গা ছিল না মসজিদ ছাড়া। তো আমি চেষ্টা করতাম যে আমি যত তাড়াতাড়ি পারি আমার এই যে জেলাগুলো কভার করা। আলী আকবরের ব্যতিক্রমী সফরকে একটি বিরল ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা। 64 জেলা 64টা মসজিদে আজান দিয়ে নামাজ পড়ার জন্য আমরা অতি উৎসাহিত যে আসলে ও সামনের দিকে আগাইয়া যাক। আমরা সবাই এই জন্য ওর এই দীর্ঘ বা সুস্থ কামনা করছি। আমরা খুবই খুশি হয়েছি যে একটা বাংলাদেশে 64 জেলা বিনা টাকায় ঘোরা এবং 64টা মসজিদ আজান দেওয়া আমাদের একটা গর্বের বিষয়। তো তার জন্য দোয়া ভালোবাসা থাকবে সবসময়, সে আরও অন্য অন্য জায়গায় যাক এবং তার চ্যালেঞ্জটা পূরণ হোক। শুধু 64 জেলা আজান দেওয়া তার মুখ্য উদ্দেশ্য হলো, এটার সাথে সাথে সে আমাদের বাংলাদেশের 64 জেলা সম্পর্কে, তার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সে জানতে পারবে এবং তার এই কাজকর্ম দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে এবং বাংলাদেশের 64 জেলা সম্পর্কে ধারণা এবং জ্ঞান লাভ করবে। মানুষের ভালোবাসা নিয়ে সফলভাবে 64 জেলা সফর শেষ করবেন আলী আকবর, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। যাচ্ছি পরের প্রসঙ্গে। রাজধানীতে এই সপ্তাহেও স্থিতিশীল রয়েছে সবজির বাজার। প্রায় সব প্রকার চালের দাম কিছুটা কমেছে, তবে মাছ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকায় যারা নিয়মিত বাজার করেন সম্প্রতি তাদের অভিজ্ঞতাটা প্রায় একই রকম। বেশ কয়েকদিন ধরেই সবজির দাম স্থিতিশীল। বর্ষায় যেসব সবজি মেলে তার বেশিরভাগেরই দাম 50-এর নিচে। সারা বছরই পাওয়া যায় বেগুন। রাজধানীর কারণ বাজারে এটির দামই সর্বোচ্চ, প্রতি কেজি 80 টাকায় কিনতে হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সবজির বাজার কিছুটা কম আছে, কারণ হলো পটল কিনেছি আজকে 25-30 টাকা কেজি, ঢেঁড়স 30 টাকা কেজি। কোনো সবজি এখন 30-40 টাকার উপরে কোনো সবজি আমার জানার মতন দেখি না। সব সবজি এখন 30 টাকা পাইকারি, বুঝছেন, 30 টাকা 35 টাকা, এরপরে কোনো সবজি বাজারে নেই। বৃষ্টি বন্যা থেকে এখনও প্রভাবমুক্ত পেঁয়াজ, ফলে দামও স্থিতিশীল। পেঁয়াজ মানে গত সপ্তাহ 40 বেচছি, এই সপ্তাহ 40 টাকায় বেচতেছি, দাম বাড়ে নাই। আর আদা রসুন বাড়ে নাই, সেম রেটে আছে। গত সপ্তাহ যে দাম এই সপ্তাহ এই দাম। চালের দাম কিছুটা কমলেও ভোজ্য তেল বিক্রি হচ্ছে আগের দামেই। মিনিকেট 28 সাল আপনার 2600-2700 টাকা বিক্রি করছি, এখন 2500 টাকা বিক্রি করতে পারি। আপনার বাজেটের দামের কথা বলছে, তো এই দামটার মেলে থিকা যদি রেটটা কম যদি না দেয়, তাইলে এই ছোটোখাটো দোকানদার বা যারা ডিলার এরা তো কমে বিক্রি করতে পারবো না। জিনিসের দাম বাড়লে কিন্তু যে কোনো মুহূর্তে বাড়ে যায়, আর কমলে এটা সহজে কেউ কমাতে চায় না। বর্ষা মৌসুমে এখনো নানা প্রজাতির মাছ মিলছে বাজারে। রুই কাতলা ছাড়াও পাবদা, ট্যাংরা, বাইম ও বাইলার দিকে অনেকের নজর, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় সাইজের পাবদা তো পাওয়া যাচ্ছে না, একটু ছোট সাইজের পাবদা তারপরে 400 টাকার নিচে পাওয়া গেল না আর কি, 400 টাকাতে কিনতে হলো। এখানে এসেছি যে মাছের দামটা কম পাবো বা অন্যান্য যেসব জিনিসপত্র আছে কম পাবো, কিছুটা কম পেয়েছি। রুই মাছ বিক্রি করছি কেজি সাইজ 310 টাকা, আর 2 কেজি সাইজ 350। এছাড়া গরুর মাংস মিলছে 850 ও খাসি 1250 টাকায়। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ, দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো সাংবাদিকদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্র তত শক্তিশালী বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা যারা রাজনীতি করি, আমরা চেষ্টা করি যে যত অল্প সময়ের মধ্যে আমাদের নিজস্ব এলাকা, দেশের কাজ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এটাকে আপনার সমাধান করার চেষ্টা করি, মোকাবেলা করার চেষ্টা করি। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়, কোনো সিদ্ধান্তে ভুল হতে পারে। তো সেগুলো কিন্তু রাজনীতিবিদরা যে সমালোচনার ঊর্ধ্বে তা নন, রাজনীতিবিদরা অবশ্যই সমালোচনার মধ্যেই থাকবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নেত্রকোনায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। দেশের 1 ইঞ্চি জায়গার উপর কাউকে পা রাখতে দেয়া হবে না বলে জামায়াত আমির বলেন, প্রয়োজনে সকলে মিলে দেশপ্রেম ও ইমানি শক্তি নিয়ে বিজিবির পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংসদে একটি বিল এনেছে, কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয়, নির্মূলের দাবি জানান তিনি। আমরা চাই জাতীয় স্বার্থ এবং উন্নয়নের ক্ষেত্রে এখানে সরকারের দল বিরোধী দল বড় কথা নয়, আমাদের ঐক্যের জায়গাটা ঠিক থাকতে হবে। নীতি, পলিসি, কৌশল ব্যবধান থাকবে। এই স্বার্থ এবং প্রাপ্যতার দিক থেকে আমরা যদি কোনো বেশ কম দেখি, এই ব্যাপারে জনগণের হয়ে কথা বলা, দৃষ্টি আকর্ষণ করা, আপত্তি জানানো, এটা আমাদের শুধু দায়িত্ব নয়, এটি আমাদের অধিকার। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
চলতি মাস থেকে সারা দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে চট্টগ্রামের অক্সিজেন রোফাবাদে মানসিক শিশুদের প্রতিষ্ঠান সরকারি শিশু পরিবার এবং ছোটমণি নিবাস পরিদর্শন শেষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়েছে। আগামীতে সবকিছুর ঊর্ধ্বে থেকে এই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চলছে। এ সময় তিনি শিশু ও মনি নিবাসে অবস্থান করা অবুঝ শিশুদের সঠিক পরিচর্যার মাধ্যমে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠান প্রধান ও আশপাশের লোকজনের সহায়তা কামনা করেন। এর আগে প্রতিষ্ঠানের বিভিন্ন ভবনে থাকা নানা বয়সী শিশুদের বিষয়ে খোঁজ খবর নেন মন্ত্রী। এই জুলাই মাস থেকে সারা বাংলাদেশে একযোগে ৩০০টি নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ডের কর্মসূচি আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এই পুলিশের প্রশাসক অর্থাৎ প্রশাসনের সার্বিক সহযোগিতার সারা বাংলাদেশে একসাথে আমাদের ফ্যামিলি কার্ডের কর্মসূচি চালু হবে। পাইলটিং আমরা শেষ করেছি। আমাদের কিছু দুর্বলতা এবং আমাদের কিছু লেসন লার্নিং হয়েছে, ওটা থেকে শিক্ষা নিয়ে এমনভাবে করব যাতে ফ্যামিলি কার্ড নিয়ে কেউ না বলতে পারে যে কোনো ধরনের অসামঞ্জস্য, দুর্নীতি অথবা কোনো ধরনের মানুষকে বাদ দেওয়া হয়েছে কথা যাতে না বলতে পারে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের প্রক্রিয়া শুরু হয়েছে। মরদেহ রাখা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। হাজার হাজার মানুষের পাশাপাশি বিদেশের বিশিষ্ট অতিথিরাও শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে নিরাপত্তার কারণে অনুষ্ঠানে থাকতে পারছেন না খামেনির ছেলে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। হত্যাকাণ্ডের ৪ মাসেরও বেশি সময় পর ইরানের ইসলামী বিপ্লবের অন্যতম নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চিরবিদায়ের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত সাবেক এই সর্বোচ্চ নেতার কফিন এরই মধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়েছে। বিদেশি অতিথি ও হাজার হাজার মানুষ ভরাক্রান্ত হৃদয়ে মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গ্র্যান্ড মোসাল্লায় রাখা অন্যান্য কফিনের মধ্যে আছে আলী খামেনির জামাতা, বড় মেয়ে, পুত্রবধূ ও খামেনির 14 মাস বয়সী নাতনির মরদেহ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, বিভিন্ন দেশের 8 জন সরকার ও রাষ্ট্রপ্রধান এবং 12টি দেশের পার্লামেন্টের স্পিকার সহ 100টির মতো দেশের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ। ইরানের কর্মকর্তাদের ধারণা, দাফন প্রক্রিয়ার অংশ হিসেবে কয়েকদিনের আনুষ্ঠানিকতায় 1,50,00,000 থেকে 2 কোটি মানুষ অংশ নেবে। একে শতাব্দীর সেরা দাফনের আয়োজন বলে অভিহিত করেছেন তারা। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা, খোলা হয়েছে হাজারো সেবা কেন্দ্র। ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি তার বাবার জানাজা ও দাফনে থাকতে পারছেন না। জীবনের ঝুঁকি বিবেচনায় তাকে অনুষ্ঠানে যাওয়ার অনুমতি দেয়নি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মুজতবা খামেনির মুখপাত্র হাকিম ইলাহি। আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রবিবার পর্যন্ত গ্র্যান্ড মোসাল্লায় থাকবে। সোমবার তেহরানে শোক যাত্রা হবে। পবিত্র শহর কৌমেও রয়েছে কিছু ধর্মীয় আনুষ্ঠানিকতা। পরে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে হবে স্মরণ অনুষ্ঠান। সবশেষ 9 জুলাই ইরানের গুরুত্বপূর্ণ মাশহাদ শহরে ইমাম রেজার সমাধিস্থলে খামেনিকে সমাহিত করা হবে। আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে কোনো ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় 87 বছর বয়সী ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তিনি 36 বছর দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এদিকে ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশে এখন চলছে নানা আয়োজন। হবিগঞ্জে তেমনি হয়ে গেল আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ম্যাচ। খেলা শেষে আয়োজন করা হয় ভোজের।
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছে সারা দেশ। ছোট্ট বড় সকল বয়সের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিশ্বকাপ ফুটবল, যেখানে মেসি, রোনালদো ও নেইমারের মতো তারকাদের জাদুকরি দাপটে কাঁপছে বিশ্বকাপের মাঠ। সেখানে তাদের প্রতি ভালোবাসার এই ছোট্ট উদাহরণ এই প্রীতি ফুটবল ম্যাচ। আমরা চাই আমরা সুন্দর ভদ্র খেলা দেখাতে চাই। আমরা অহংকার করি না, অহংকার পতনের মূল। ইনশাল্লাহ 26 সালে আমরা বিজয়ী অবশ্যই হব। এই আয়োজনটা আমাদের স্মৃতি এটা ধরে রাখার জন্য যে আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার সদরপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে মেতে ওঠেন ফুটবলে। খেলা শেষে তারা মিলিত হন ভোজন বিলাসে। তো আজকে এই ফুটবল ম্যাচে খাসি অলরেডি বিরিয়ানি পাক হয়ে গেছে। আমরা হারার পরে বা জিতার পরে সবাই একসাথে বসে, যেহেতু এটা প্রতিদ্বন্দ্বিতা না, আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট করার জন্য আমরা এই ম্যাচটা আয়োজন করছি শুধু আনন্দ এবং বিনোদনের জন্য। বিশ্বকাপের টান টান উত্তেজনা বাড়তে থাকায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন হবিগঞ্জের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। 2022-এর মধ্যে আমরা আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, ইনশাআল্লাহ এবার আমরা চ্যাম্পিয়ন হব। জায়গাটার মাঝে আমরা 6টা স্টার লাগানি, আমরা বহুত স্বপ্ন। ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা যতটা বাড়ছে ততটাই বাড়ছে ফুটবলের প্রতি প্রেম ও ভালোবাসার টান। দিন শেষে প্রিয় দলের হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি, এমনটাই চান সমর্থকরা। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি, সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা। নওগাঁ ও কুড়িগ্রামে নদী ভাঙন। দেশব্যাপী ঘুরে মসজিদে আজান দিচ্ছেন এক যুবক। থাকা খাওয়া চলছে মানুষের ভালোবাসায়। রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তি, কিছুটা কমেছে চালের দামও, সাধ্যের বাইরে সব মাছ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।